টেলার্সের কাজ, ঘরে খাতা টাতা। আপনি কি পরিবারের বড় ছেলে মেয়ে? সবার বড়? 4 বোন 2 ভাই। 4 বোন 2 ভাই, আপনি সবার বড়? আমি সবার বড়। আচ্ছা, তারপর? তো আমার বয়স যখন 13-14 তখন থেকেই বাবা একটু অসুস্থ, রিক্সা চালান বন্ধ। আচ্ছা, তো তারপরের থেকে মার উপরেই চাপটা বেশি। মাই সবকিছু চালাতো সংসার? মা কি করতো সে? বাচ্চা করে ওই বাচ্চা পড়ে আরবি পড়িয়ে সংসার চালাতো? আর মুদ্দার গোসল করায়, ওই যে মানুষ মরে গেলে গোসল করায়, এইটা দিয়ে সংসার চলতো? হ্যাঁ। আর আপনারা ওই যে হাতে কাজ করা, বিভিন্ন নকশি করা, খাতা পাডি মইলা, আচ্ছা আচ্ছা আচ্ছা, মিশিংয়ে কাজ করা, মানে আমার মা আলহামদুলিল্লাহ অলরাউন্ডার, পর্দা, নামাজ, রোজা আর হাতের কাজগুলিও আলহামদুলিল্লাহ। তো এইভাবেই সংসারটা চলতেছিল। তো মনে হয় স্কুলে ভর্তি করাইছে যখন আমি 2তে উঠছি 3তে পরীক্ষা দিব। একজনে যাই আমার মারে কইলো যে সালমার আম্মা এত গরিব আপনারা, তো সালমার একটা বাসায় কাজে দিয়ে দেন, তাও সারবো। মানে আপনাকে একটা বাসায় কাজে দিয়ে দিতে? জি। আচ্ছা। তো এটা আপনার তখন ঢাকায় জীবনের প্রথম আসা, এটা পূর্ব গোরান ধরে 100 টাকা বেতন দিবে, একটা বাচ্চা মানে রাখতাম। ওকে। তেজগাঁও কলেজের প্রফেসর ছিল ওই লোক। আর ওদের মহিলার বাড়ি হয়েছে ফরিদগঞ্জ আর কি। ওকে। ফরিদগঞ্জ রূপসা ধরে। তো আমাদের সাতপুরে মহিলার বোন, বাস ওই বাসারই কাজের মহিলা আমার মার থেকে যায় নিয়ে আইলো আমারে। তো আমার মায় আব্বায় আইনে বাসায় দিয়ে গেল। তো 100 টাকা বেতনের কাজ জীবনের প্রথম, বাস এইভাবেই কাজ করতেছিলাম 1 বছর। লেখাপড়া বন্ধ হয়ে গেল? ওকে। 100 টাকা কাজের থেকে ওখানে 1 বছর কাজ করলাম। বাচ্চাটা একদিনকে করলে ঠিক পড়ে গেল। আর ওই তেজগাঁও কলেজের প্রফেসর, ওই লোকটা আমার মানে কানে গালে থাপ্পড় দিচ্ছে। থাপ্পড় দেওয়ার পরে মানে কোন একটা কারণে থাপ্পড় দিয়েছে? বাচ্চাটা কোলের থেকে পড়ে গেছে। আমি তো ছোট, আমি শুধু তখন প্যান্ট আর সেন্টো গেঞ্জি পরতাম। তো বাচ্চাটা এইভাবে মানে কোলে রাখতে রাখতে খুব ব্যথা, হাতটাও খুব ব্যথা। তো আমি একটু খাটের কিনারে দাঁড়া করাইছি আর বাচ্চাটা পড়ে গেছে। লোকটা কানে গেলে একটা থাপ্পড় দিচ্ছে। তো পরে 1 বছর ছিলাম ওখানে। আচ্ছা। তারপর আমি কইছি আমি আর থাকতাম না। তো মারে যাই আমি কইছি মা আমারে মানে কম খাওয়ায়েন না খাওয়ায়েন, তো আমি আপনাদের লগে থাকবো, আমার অনেক ফরান আপনাদের সারা। তো পরে মায় কয় আচ্ছা যাইস না। তো মায়াও কইলো যে না আচ্ছা আমার অনেক ফরান পরে তোরা থাক। তো তখন আমরা ছিলাম, যখন কাজে দিছে 3 বোন 2 ভাই। হ্যাঁ, তারপরে মার কাছেই ছিলাম কয়দিন। মা এই টুকিটাকি করে, আমরা মার লগে লগে করে। তো মনে হয় 1-1.5 মাস পরে ওই মহিলারই বড় বোন যাইয়া কইতেছে সালমা 200 টাকা দিমু চট্টগ্রামে আগ্রাবাদ মৌলভীপাড়া, ওই মহিলার বোনের বাসায়। আবার আমার মারে কয়েটে হেরা লয়ে গেল। তো ওই যে আমার মাছ আমি আর এটা কই না, ছোট্ট একটা থাক, আমি কিছু ইয়া করি নাই, মার থেকে আর কই নাই। তো থাক, মায় যখন দিয়ে দুক। তো মায় আব্বা হেরা আবার দিয়ে দিল। তো ওই চট্টগ্রাম 200 টাকা করে 2 বছর কাজ করলাম। 2 বছর পরে মানে এর ভিতরে ঈদ আইলে চাঁদপুরে তো মহিলার বোনের বাসা, ওই যে ড্যানিশ কোম্পানির মালিক আর কি জাকির মঞ্জিল, আমাদের চাঁদপুরে ওদের বাসা। তো ওদিকে বোনেরা বেড়াইতে এলে আমার মার বাসায় দিয়ে যাইতো, ওরা ফরিদগঞ্জ চলে যাইতো ওদের গ্রামের বাড়িতে। তা আবার যখন দলে লইয়া যাইতো। তো এরকম করে 2 বছর কাজ করলাম। পরে আবার আমি কই মা আমার আর ভাল লাগে না, মানুষের বাড়িয়ে থাকতাম আমনে করে থুইয়া। তা আবার আয়া পড়লাম, আইলাম আর আবার দিয়ে দিল সেই টাকা অন্য জায়গায় 500 টাকা বেতনের কাজে। তো এই কাজ করতে করতেই ওই টাকা আবার করলাম 2 বছর। 2 বছর পরে মিশিং দিয়ে দিল। মিশিং যাই করলাম 6 মাস, দিল 500 টাকা করে। আমাদের ওই চাঁদপুরেরই এক অ্যাডভোকেট, উনি এখন মারা গেছে। মাসে 500 টাকা? হ্যাঁ। আচ্ছা। তো মানে আস্তে আস্তে আমি বড়ই, আমার বেতনটা একটু বাড়ে। তো এরকম করেই পরে 2002 সাল আইলো। 2002 সালে এপ্রিল মাসের 12 তারিখে নাম আবু সালাম, কচুয়াবাড়ি, 1 মার 1 ছেলে, হালকা পাতলা বেটে সুন্দরী, আর মানে কিচ্ছু চায় না আমার মারে। কেমনে জানি হের মামা তো ওনার বাসায় থাকতো, পড়াইলো যে আপনাকে সালমারে বিয়ে দিয়ে দেন। আচ্ছা। তো আমার মায় দেখলো যে আমি একটু কালা আর গরিব, জামাই যখন কিছু চায় না থাক দিয়ে দিত। আমার আব্বাই জানে না, আমার খালার বাসা চাঁদপুরের একটু বাহিরে গ্রাম সাইডে, খালার বাড়িতে পাঠিয়ে দিল। আচ্ছা। বয়স কত তখন আপনার? তখন মনে হয় 14 কি 15 এরকম। 14-15 বছর বয়স। আচ্ছা। তো পাঠিয়ে দিল আর ওখানে আমার খালতো ভাইয়েরা খালারা মিল্লা বিয়ে দিয়ে দিল।
তো বিয়ে দেওয়ার সময় আমি কিন্তু তখন জানি না যে ওই লোকটা আগে বিয়ে করছে, একদম হ্যাংলা ফাটলা বিটটা খুব ফর্সা আর আবিয়াতর মতোই, আর সে কয়ও না। তো জানলেন কিভাবে? তারপরে খালার বাড়িতে 3 মাস থাকার পরে আমার ঢাকা নিয়ে আইলো। আচ্ছা, ঢাকা কইছে বাসা ভাড়া লয়ে থাকবো। ওইদিকে থাকা অবস্থায় আর ওই বড় বউটা এসে উঠলো, আর তখনই শুনলাম যারা বড় বউ এসে কি বলতেছে? বড় বউ ঢাকা সাভারে কাজ করতো। তো আইসা বলে যে আপনি বিয়ে করছেন, আমি মানে বাদ কাপড় কিচ্ছু চাই না, আমার একটা মেয়ে আছে আপনার কাছে, তো আমি এদিকেই থাকবো। আচ্ছা, আপনার সামনেই? হ্যাঁ, আইসা এরকম মানে মানুষ টানুষ দৌড়া, এই যে ঢাকাটা মাদার টেক রাজারগাঁও মনে হয় ধরে, তো এদিকেই মানে আইসা উঠছে এই মহিলার ভাই বাপ টাপ নিয়ে এলাকার মানুষও পরে এই হারে খুব চাপ দিল। তো খুব দুরন্ত চালাক, তাই কাইচা বিয়া যখন করছি তো যে থেকে যে যায়। আচ্ছা, তো পরে আমি হার হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করলাম, জামনে যখন বিয়ে করছেন আমগো হেগরতার কন্যা, আমরাও জানি না। তো মাত্র আমার বিয়ে হয়েছে, আমনে বউ বাচ্চা নিয়ে থাকেন, আমি আমার জীবনটা লিয়া যাই গে। তো পরে হ্যাঁ আমারে এক্সট্রাভাবে নিয়ে বলে যে মানে বিয়ে যখন তোমার করছি মৃত্যুর আগ পর্যন্ত তুমিই থাকবা। আর ওই মহিলা কিন্তু গেছে গিয়ে আমার দাঁতন মেয়েটা থুইয়া, এখন যে শুনছে আমি বিয়ে করছি হেলে গিয়ে আইসে, কিন্তু সে থাকবো না। আচ্ছা, আর এই দেখো ডিভোর্স হয়ে গেছে আমাদের, ডিভোর্স একটা কাগজ দেখাইছে। তো আমি এত কিছু বুঝি না, আমি মারদারে ফাড়িয়ে দেন। তো পরে আমি অনেক কান্নাকাটি করে সাতপুর গেছি গিয়ে আমার মার কাছে। ওখানে গেছি গিয়া জানি না ওই মহিলার লগে হ্যাঁ মানে কয়দিন ছিল বা কি, তো হ্যাঁ যায় সাতপুর উঠছে। আর আমি মায় হারে কইছি, আর মায় কইলেও যেন আপনি মিথ্যা কথাটা কইয়া নিলেন কা, আমার মেয়েটা কাজ করছে, আমার দাঁড়িয়ে ছিল, আপনি একটা বউ বাচ্চা আছে নিলেন কা। তো এরকম হামতামের পরে বলতেছে যে ওইটা একটা ভুল হয়ে গেছে, আর হে তো ভাত খাইতো না হয়ে গেছে কি এলে এখন বিয়ে করছে। এখন আইয়া উঠছে যখন আমি আপনার মেয়ের লয়ে সাতপুরেই থাকবো। তো সাতপুরে থাকবো কইয়া পরে হঠাৎ করে মনে হয় 1 মাস একদম নিখোঁজ, কই গেছে খোঁজ করতে করতে দেখি আগের বউ এই ঢাকা এই রাজারগাঁও, হ্যাঁ এদিকে। পরে আমি আবার আইলাম আমার এক ননসের জামাইয়ের মামাতো বোনের জামাইয়ের লগে দিয়ে দেখি যে হ্যাঁ বলে থাকতেছে। পরে আমি কেমনি মিথ্যা কথা বললেন কা, থাকলে আমাদের সামনের থেকেই থাকেন, আমার আবার দিয়ে দেন। পরে কয় দুজনেই থাকো। তো ওই মহিলা গার্মেন্টসে কাজ করতো এদিকে রাজারবাগ, গার্মেন্টসে ঢুকে গেল, আমারও সাথে দিকে মহিলা নিয়ে গেল। হ্যাঁ, তো গার্মেন্টসও এই জীবনের প্রথম, মানে দুজন মিলে একসাথে মহিলা দিতে যাচ্ছেন, যে মহিলা বাদ কাপড় কিছুই চায় না, বাস একজন গার্জিয়ান যে স্বামী আছে, এরকম করে থাকবো। মানে বাইরের মানুষে জানবো না যে এদিকে অন্য কোনো ফেস আছে বা কিছু। তো দুজনই বড় একটা ঘর নিয়ে থাকতো বারিন্দাটা, আমি থাকতাম ঘরে। তো মানে যেটা আমি প্রকাশ করতে পারলাম না এখন, আসলে যার সাথে জীবনটা মানে কষ্টগুলি ঘটে শুধু একমাত্র সেই বুঝে। তো আমি জানতাম যে আমার স্বামী, কিন্তু ওই মহিলার সাথে কোনো সম্পর্ক নাই। আর সেও বলছে হ্যালো কিছু না, কিন্তু 1 দিন 2 দিন 3 দিন মানে একত্রে খারাপ অবস্থায় ওদেরকে আমি নিজের চোখে দেখছি। তারপর আমি আবার সাতপুর সরে গেলাম, মানে যে থাকতাম না তোমার দ্বারে, তুমি তোমার বউ বাচ্চাই নিয়ে থাকো, আমি যাই গে। পরে আমি সাতপুরে গেলাম গিয়ে মায়ের লগে সুন্দর আসছিলাম, মানে 15 দিন থাকার পরে সে যাই উঠছে আবার। পরে সাতপুর যাইয়া মানে আমাকে বাড়িওয়ালা, আমরা ভাড়া থাকি, তো বাড়িওয়ালা অন্য মানুষ টানুষ দৌড়ে যে আমি এদিকেই থাকবো। ছোট্ট একটা বাসা নিল, সুন্দর মায়েরও আছে, হ্যাঁ সুন্দর কাজকর্ম করে, মাছের ব্যবসা করতো আমাদের সাতপুর। আর ওদের থেকে মাছ নিয়ে বাজারে বসে বিক্রি করে। আপনার জামাই মানে আপনার হাজবেন্ড? হ্যাঁ। আর বড় বল্লগের কইছে সব বেজাল শেষ, একটা মেয়ে আছে। বড় বউকে সাথে থাকতো না, ঢাকার থেকে এটা সব বিদায় করে দিয়েছে, একদম শেষ। তো সাতপুরে বাসা টাসা নিয়ে সুন্দর থাকতেছিলাম। এর ভিতরে মনে করেন কয়দিন পর নিখোঁজ হয়ে যায়। তো হঠাৎ করে 2005 সালে আমার বড় মেয়েটা হয়েছে। 2002 সালে বিয়ে হয়েছে, 2005 সালে জানুয়ারির 21 তারিখে ফারহানা আক্তার লতা আমার বড় মেয়ে। আচ্ছা, এই বড় মেয়েটা হয়েছে হওয়ার মনে হয় 1 মাসের না 2 মাসের পেটে তুই একদম নিখোঁজ হওয়ার 15 দিন আগে আইসা সে আবার বাইক নিয়ে গেল। বাড়ি এসে কচুয়া সিংগুয়া গ্রাম ধরে, এটা কচুয়ার থেকে সিংগুয়া গ্রাম ধরে ওখানে নিয়ে গেছে। তো ওই মেয়েটা এদিকে হয়েছে খুব কষ্ট, মাইদুর খাওয়ার নাই গ্রাম। তো এদিকের থেকে 26 দিনের মেয়েটা নিয়ে আইসা পড়লাম। আইসা হ্যাঁ তো আর আইয়ে না, আমি আমার মতো কাজকর্ম করি, ওই মাহেগোর লগেই থাকি। বাচ্চাটা মাহেগো দ্বারে দিন বেড়ে থাকে, মার দ্বারে ওই রাত্র হইলে আমার লগে আর কি। এইভাবেই মানে ওই যে মানুষের বাসায় বা হাসপাতাল যখন যেটাই মানে যেটা সুবিধা হইতাম কাজ করতাম থাকতাম। সে আবার হঠাৎ করে আসলো, আইসা বলে যে
ভুল করে লাইছি এই সেই। পরে খোঁজ করে দেখলাম সে বরিশালের এক মহিলারে বিয়ে করছে, বরিশালের এক মহিলারে গার্মেন্টসে কাজ করতো, আরেকটা বিয়ে করলো। বিয়ে করছে ওই ঘরে একটা মেয়ে হয়েছে আর আবার মনে করেন 2 বছরের ধাক্কা। মানে এটাকে আগে করে রাখছিল নাকি আপনাকে বিয়ে করার পরে করছে? 3 নম্বর বউটা। হ্যাঁ, ও যায় বিয়ে করে আবার আইলো। আবার পরে সেই মানুষ টানুষ খেয়েছিয়া চেয়ারম্যান মেম্বার মানে এলাকা যত মুরব্বীরা যে ভুল করে লাইছে কি হয়েছে। আর আমি আসলে এমন একটা বোকা যে আজকে এখান থেকে বাইরেও যদি আমার এই মেয়েটা ছেলেটা নিয়ে আমি যদি সাতপুরা নাও খুশি, তাও আর কোনো দুঃখ নাই। মৃত্যু অনিবার্য, মৃত্যু একদিন আইবই। আমি মনে হয় আমি তো যাবো গিয়া, কিন্তু হয়তো আমার এই কথাটা আপনার মাধ্যমে চিরস্থায়ী হয়ে থাকা যাইব। জি বলেন। তো আমি মানে এত এত আঘাত মানুষের দেয় না, কিন্তু আমি এর প্রতি এতটাই দুর্বল। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে। যাওয়ার আগে আপনার একটাই, আর আমি কষ্ট করছি থাকি, হ্যাঁ দেনা টানা করে যায় গিয়া। তো এখন আবার যখন কয় ভালো হয়ে গেছে তো থাকি, হয়তো ভালো হয়ে গেছে বাস। আরেকটা মেয়ে মানে আরেকটা বাবু ফেটে হয়েছে, ফেটে হওয়ার পরে বাবুটা আবার হইলো। ওইটা 2007 সালে জুলাই মাসের 15 তারিখে একটা মেয়ে হয়েছে আবার। আচ্ছা, ওই মেয়েটা 3 নম্বর ওয়াইফের ঘরে আমার আপনার। হ্যাঁ, ওই যে ওখান থেকে আইসা পর ওখানে একটা মেয়ে হয়েছে, তারপরে এসে আপনার আবার আমার কাছে আইসা ভালো হয়ে গেছি। সংসার মানে আবারও ঘরটর ভাড়া নিল, কাজকর্ম মায়ে মানে কিস্তি টিস্তি উড়িয়ে দেনা ফেনা করিয়া টাকা দিল, ব্যবসা বাণিজ্য করে খাইলই সুন্দর একটা বাসা লইয়া থাকতেছি। আরেকটা বাবু ফেটে হইলো, পরে ওই বাবুটা হইলো 2007 সালে জুলাই মাসের 15 তারিখে। 1 মাসের একটা মেয়ে। মেয়েটা যখন 1 মাস বয়স একদম নিখোঁজ। আবারও মানে কিস্তির টাকা আসছিল মনে করেন, মানে জামাই নিখোঁজ। হ্যাঁ, হঠাৎ করে নিখোঁজ, থাকে হঠাৎ করে নিখোঁজ। আচ্ছা, তো 30,000 টাকার কিস্তি, ঘর ভাড়া, দোকান বাকি অনেক মিলিয়া জিলিয়া মানে খুব অবস্থা খারাপ। আর বুঝতেই তো পারে না, বাচ্চাটা মাত্র হয়েছে 1 মাসের, আমি অসুস্থ, ইন্দা তো বড়, মেয়েটাও ছোট, 2 বছরের এক পিস। তো পরে আমি আমাদের কচুয়া ডোগরে বাড়ি, ওই আমার শ্বশুরবাড়িতে কচুয়া ডোগরে বাড়ি আবুল কালাম আজাদ, আমাদের চাঁদপুরে কোর্টের উকিল আর কি, অ্যাডভোকেট। তো ওনার বাসায় এবার এই ফাঁকে ফাঁকে একটু কাজ টাজ করতাম বড় মেয়েটারে নিয়ে, আবার ওগো বাসায় ছিলাম। তো পরে হেগোদারে গেলাম, যায় কইলাম খালাম্মা আপনাকে বাসায় এই ছোট্ট মেয়েটা সব আমার রাখা দেন, বেতন দিয়েন না, আর আমার এই বড় মেয়েটা আমার কাছে থাকুক। পরে আমার বড় মেয়েটার নাম হচ্ছে ফারহান আক্তার লতা। আমার কয় লতার মা 2টা মাইয়া দিয়ে কি আরবা, তুমি একটা মাইয়া দিয়ে দাও মানুষের, আমাকে দিয়ে একজন ভালো মানুষ আছে। তা আমি কইলাম এডি কি কন, আপনাকে বাচ্চার লেগে আপনাকে ফরান ফরে, আমার ফরান ফরে না। পরে কয় তোমরাই গরিবেরা বেশি বেশি কথাই কও, বাচ্চা কি হয়েছে ডি মাইয়া বাচ্চা। আর আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলি খুব সুন্দর, কারণ বাচ্চার বাবাটা সুন্দর। তো পরে ওই মহিলা আমারে বললো যে আমাদের পাশে রহমতপুর কলোনি ধরে, এটা আমাদের চাঁদপুরেই, বলে যে হ্যাঁ গো একটা ছেলে একটা মেয়ে আছে, এখন আরেকটা মেয়ে নিতে চায়, মানে আরেকটা বাচ্চা নিতে চায়, কিন্তু ওই মহিলার বাচ্চা হইতো না, তোমার বাচ্চাটা এদিকে খাইয়া পিন্দা ভালো থাকবো দিয়ে দাও। তো পরে আমি খুব রাগ হইয়া যে কামও করতাম না, বাচ্চাও দিতাম না, আমি বাচ্চা নিয়ে রাস্তা থাকবো এটা কয়ে আয়া পড়ছি। আইয়া 1 মাসের তো থুইয়া বাচ্চার বাপে গেছে, 2 মাস 6 দিন জায়গায় জায়গায় ঘুরছি যে কে হয়তো কাজে নিল, সবাই একই আমরা অসুস্থ, 2টা বাচ্চা মানে কেমনে করবা, মানে বিভিন্ন কথা। আর ইন্দা হয়েছে ভাই বোনটি ছোট, মা বাপ গরিব, মানে সবকিছু মিলিয়ে তো দেনাগুলি আস্তে আস্তে মাই দিল। আর আমার বড় ভাইটা তখনই প্রথম কাজে দিয়ে দিল, মানে 2 বোন আমরা বড়, তারপর হয়েছে 2 ভাই, তারপরে 2 বোন। এই ভাইডারে মাদ্রাসায় দিছিল মায়, এখন আমার ছেলেটা যে একটুক 11 বছরে মাদ্রাসায় দিছিল। পরে ওই যে আমার বাচ্চাটা ইন্দাই অবস্থা, হ্যাগো অবস্থা খারাপ হইতেছে, দেনা বানা লয়া, মানে দেনাগুলি আমারই, আমার মানে এই যে বাচ্চার বাপের। তো পরে মায় আমার ভাইডারে কাজে দিয়ে দিল, এই ঢাকা মানিকনগরে আমার মামার এক দোকান আর কি দিয়ে দিল বাইডারে। ছোট ভাইটা আর সেজো বোনডারে মাদ্রাসায় ভর্তি করে দিল, আর মেজো বোনটাও পড়ালেখা করাইতে পারলো না, বাস ওর একটা বাসায় কাজে দিয়ে দিল মেজো বোনডারে। তো এইভাবেই সংসারটা আস্তে আস্তে আলুয়া যেতে আছে। আর মানে কি আর যা বলা যায় না, যেগুলি আর আসলে এগুলি এখন মুখে বললে সবাই বলে যে এটা একটা গল্প, ঠিক আছে, আপনি বলেন। তো এরকমই আসলে জীবনটা আসলে অনেক কষ্টের। তো এরকম করেই পরে আমি বাধ্য হয়ে আবার ভাইয়ার মতো হেগোদার আইছি।
খালাম্মা আমার কোনো বেতন দিয়ে না, এতদিন তো আপনারা 300 টাকা 200 টাকা বেতন দিচ্ছেন, বাচ্চা ওইডারে লইলে আইসি রইছি কাম করছি, আপনারা এই কিস্তি আমার বেতনই দিয়ে না, তো আমার এই বাচ্চাটা সহ আপনাকে দ্বারে রাখেন আর বড়টা আমার দ্বারে থাক না, একদম রাখবই না। তো পরে হেরা সহই ওই আমাদের রহমতপুর কলোনি, হ্যাঁ একটা ছেলে একটা মেয়ে আছে, ছেলেটা হয়েছে তয়ন আর মেয়েটা হয়েছে ফিতি। ওই পরে আমার মেয়েটারও দেখে বাস নিয়ে গেল 2 মাস 6 দিনের। তো যেদিনকে আমি দিয়েছি 2007 সালে রমজান মাসে 8 রমজানে দিছি। তো পরে হ্যাঁ অনেক রিকোয়েস্ট করলাম, হাতে পায়ে ধরলাম, কানলাম, কিন্তু কোনো পদে হ্যাঁ আমার এমনি বাচ্চাটা সহ রাখতো না। ওই আগে যেমনি আইসি গেছি কাম করছি বড় বাচ্চাটাকে পালক দিয়ে দাও, দিয়ে তুমি কাজে লাগো, দিয়ে তুমি ওই বড় মেয়েটা সহ আগের মতো থাকো কাজ করো, কিন্তু ছোটটা দিয়ে দাও। 2টা মাইয়া দিয়ে কি আরবা, 2টা মাইয়া দিয়ে কি করবা তুমি, তুমি একটা রিফালো আর ওরা নিয়ে একটা রেফালো। তো ওটাই ভালো থাকবো, ভালো খাইবো, ভালো ফিনবো, মানে বিভিন্ন কথা। তো পরে আমি কই আমি তো মা, আমি তো এতদিন তো আমি আমার মারে মা ডাকছি, কিন্তু এখন তো আমি মা, আমি পারতাম না। আমি বড় মেয়েটারে লইয়ালে আপনার কোনো আইসি গেছি কাজ করছি আজকে এত বছর, এখন আমি কইছি বেতনও দিয়ে না, এতদিন তো আপনারা আমার 300 দিচ্ছেন 200 দিচ্ছেন, এখন আর আমার বেতনই দিয়ে না, শুধু যা পারেন খাওয়াইয়া আপনাকে নিয়ে থাকবো। আপনাকে মানে হ্যাঁ ছোট্ট একটা স্টোর রুম বড় মেয়েটা নিয়ে রয়েছি, তো আমি এই রুমটাতেই থাকবো, আমার বেতনও দিয়ে না, তো আমার বাচ্চাটারে কইেন না দিতে। পরে ওই যে 1 মাসের সময় গেলাম, আরো তো হেরা এরকম করলো দেখে আয়া পড়লাম, আরো 1 মাস 6 দিন পারলাম, মোট 2 মাস 6 দিন পারলাম। তো 2007 সালের 15 জুলাই তো বাচ্চাটা হয়েছে, তো 2 মাস 6 দিন পালছি। রমজান মাস আইলো, 8 রমজানে আর কোনো উপায় নাই, হেগো দাঁড়িয়ে গেলাম, ইফতার করলাম। পরে এই মহিলার মানে ওই অ্যাডভোকেটের শাশুড়ি আর সমন্দির বউ সহ আমাদের ওই হেগো মানে আমগো এলাকার থেকে একটু আলাদা আর কি, এটা রহমতপুর কলোনির দ্বারে বাস নিয়ে এদিকে বাচ্চাটারে দিয়ে দিলাম। আচ্ছা, মানে বাচ্চা পালক দিলেন 2 মাস 6 দিন। তখন আপনার হাজবেন্ড কোথায়? নাই, হ্যাঁ গেছে গিয়া তুই ওই যে অনেক জানাশোনা করে আরেকটা বিয়ে করছে, তখন আবার শুনলাম 4 নাম্বার। জি 4 নম্বর। তো পরে আরেকটা বিয়ে করছে, বাচ্চাটারে কি কর্ম দিয়ে পরে বড় মেয়েটার সময় এগোটারেই রয়ে গেলাম। আর আপনার তখন 2টা মেয়ে? 2টা মেয়ের থেকে একটাই এসে দিয়ে দিল হেরার সময়। না, 2টা মেয়ের মধ্যে একটা পালক দিয়ে দিলেন, আর একটা হচ্ছে নিয়ে তাকে নিয়ে কাজে লাগলেন। হেগোদারেই থাকলাম, হেগোদারেই কাজ করতে আসছি, হেগোদারে সবচেয়ে বেশি যে আমি সেফে আছি, পর্দায় থাকবো এখানেও সেফে। আর মা বাপ গরিব ভাই বোনের দ্বারে মানে মা বাবা কোনো সাপোর্ট দিতেছিল না ওই সময়টাতে? না, মা বাপ গরিব কই আর ভাই বোন দিন ছোট কই, আমি আগে প্রেসার দিতে চাই না, তাকে আমার বাচ্চা যাও। আচ্ছা, আর ওই যে ডেনাডি করে ঠিক আছে, বাসা ভাড়া দোকান বাকি, তারপরে ঘর ভাড়া কিস্তির টাকা হেলে আমি কই থাক মা, হেরা হেডিন দেও, বাইডারাও কাজে দিয়ে দিচ্ছে। তো থাক বাচ্চাটারে দিয়েছি, দেওয়ানোর সময় 8 রমজানে কোলের থেকে ইফতারের পরে হেগো বাসায় গেছি, হেগো বাসায় ইফতার করে জাগরে দিমো, এসা রাজন দিচ্ছে যাইয়া, যখন কোলের থেকে এইভাবে হাতে করে উঠে দিচ্ছে হেগো কোলে, এই অন্যটা এমনি ধরে রাখছে, আর আমরা ইচ্ছা বাচ্চাটা চোখে দিয়ে পানি পড়ছে। আর ওই 8 রমজান সকালের থেকে শুধু বাচ্চাটা কান্না করতো। বাচ্চার বয়স কত ছিল যখন? 2 মাস 6 দিনের। এই 2 মাস 6 দিনের বাচ্চাকে পালক দিতে হয়েছে? আমার কাছে 2 কপি ছবি আছে, এই যে নিয়ে আইছি, যেদিনকে দিয়েছি এদিনকে। আর বাচ্চাটা দেখলাম না অবাক হয়ে যাবেন যে 4-5 মাসের বাচ্চা। ওহো, যেদিনকে মানে দিয়েছি 8 রমজানে, এদিনকে আবার পাশের একজনে আমার কয় লতার আম্মু আজকে আমাকে মেহমান আইব, তুমি একটু বাসাটা পরিষ্কার করে দিও। তো কতক্ষণ পরে ওরা এগো বাসায় যাই, একটু কাজ করলেই ওই ছোট্ট বন্ডারে দিয়ে মা আবার ডাকে আনে গেলে একটু দুধ খাওয়া যা। তো আইলে আমি যদি দুধ দিতে লইতাম, দুধ খাইতো না সে, ওই আমি নিতাম এভাবে বুকের মধ্যে, সে তার হাতটা দিয়ে আমার গালে ধরতো, এখানে এমনি এমনি হাত লাগাইতো, হাত পাগুলি নড়াইতো, আর আমার দিকে খালি ছায়া থাকতো। তা আমি কই তুই আর এরকম করলো লাভ নাই, আজ যত তোর আমি দিয়েই আমু, পারলাম না তো আমি রাখতাম, তুই আমার মাফ করে দিস। তুই কোনোদিন তুই বড় হয়ে আমার মা কবি, আমি এই অপেক্ষা থাকবো। তো এরকম মানে আমি আসলে অত বুঝি না যে আজকের দিনে আমি একটু ভাত খাইয়ে বাঁচবো, এই 2টারও খাওয়াইয়া পড়ালেখা করাইতে পারবো, যদি জানতাম তাহলে আমি দিতাম না। কোন কষ্টে যে আসলে একজন মা তার সন্তানকে পালক দেয়, পৃথিবীর কত ভয়ানকতম
কষ্টের ঘটনা এটা, এটা একজন মা ছাড়া আসলে কেউ বুঝতে পারবে না। তো পরে দিয়ে এলাম 8 রমজানে, 2007 সালের 8 রমজানে, 2 মাস 6 দিন ফেললাম আর কি। তো দিয়া আইসি আইয়া মার এই যে রুমে বাচ্চাটা হয়েছে সেই গড়টাতে খুব ছোট, তো ওই মায়ের যে দানা দেওয়ানোর লেগে বাড়ি লগের তো গুলি ঘর ভাড়া কেমনে দিব, সেই এলাকাতে কিস্তি মানে ওই যে যেটা রেল মানুষ কিস্তিতে টাকা ওঠে না, তো সেই এলাকাতেই আবার দোকান বাকি, তো একসাথে তো দিতে পারতো না, তো সেদিকে আয়া পড়লো মায় আরেক এলাকার। সেই দরজাটার দ্বারে গেছি আর দেখি যে লাগে যে বাচ্চাটা সেই জায়গাত যেদিকে বাচ্চাটা হয়েছে 2 মাস 6 দিন যে গড়টা ফালছি। পরে আমি আমার আব্বারে মারে দৌড়ে ভাজা করে কাঁদছি। যখন বাচ্চাটা দিছি মায় আমার লগেই ছিল, মায় বড়টারে কোলে লয়ে গেছে আর ছোট্টটা আমার কোলে ছিল। হেগো বাসা যখন কোলে দিয়া পরে বড়টারে টান দিয়ে আমি কোলে লইয়া পরে বাসাটায় পড়ছি। তো দেওয়ানোর সময় আমার শুধু একটাই চাওয়া ছিল, আপনাকে দ্বারা আসছে যখন আমরা এক এলাকাতেই অল্প হারাক, তো আমার একটু আইলে চাইতে দিন, আমি আর কিচ্ছু চাই না। আমি কোনো কইতাম না আমি মা বা আপনারাও কিচ্ছু করার লাগতো না, হারাগের থেকে চাইয়া যাবো। পরে ওই ভদ্রলোক আমার কয় সামনে যে মনে কয় আইয়েন চাইয়া যায় দেখে যান, লেখালেখি করে দেন নাই তো। পরে এটা কইছে কোনের পরে তো এরকম 2 দিন পরে ছিল একটা ছেলে একটা মেয়ে, তারপরে মেয়েটা হচ্ছে প্রীতি আর ছেলেটা হচ্ছে তয়ন না। কিন্তু ওনার বাচ্চা থাকার পরেও কেন নিছে? আরেকটা বাচ্চা মানে নিতে চাইছে, আর ওই মহিলা খুব মোটা হয়ে গেছে আর বলে বাচ্চা হবে না এই কারণে নিতে। আর আমার মেয়েটা অনেক সুন্দর মাশাআল্লাহ, বাচ্চাগুলো এই যে বড় মেয়েটা আনছি দেখেন, তো বাচ্চাগুলো সুন্দর। তো দেখা পরে থাক লয়ে গেল দিয়ে এলাম। তো 2 দিন পরে 4 দিন পরে যাই, আর যেদিনকে রাত্রে দিয়ে এলাম এর পরের দিন সকালে উঠতে একটা দৌড়, সারা রাত্রে মানে দুধ জয়রা পুরো আমার জামা পাল্টে কুলাই না, তো সারা রাত্রে আমি আর ঘুমাই না। সকালে আমি মনে করছি যে বাচ্চাটা নিচ্ছে অনেক কান্নাকাটি করতেছে দুধের লেগে, তো দৌড়িয়া গেছি, যাইয়া দেখি খুব কাঁদতেছে। এরকম গেটের দ্বার থেকে আওয়াজ পাইছি বাচ্চাটা একটা রুমের ভিতরে। পরে আমি দৌড়িয়ে আইয়া এরকম দরজার দ্বারে দাঁড়াইছি, ওর কান্না মানে আর কোনো কান্না নেই। পরে আইয়া দৌড়া মানে আর সাহসে কোলাইলো না যে নিমুনি। পরে ওই মহিলার মাই কয় কি লইয়া একটু নিয়ে আরেকটু তুমি একটু দুধ খাওয়াই আনো। মহিলার বাপেও এই মহিলা বলে যে না আর দুধ খাওয়ান লাগতো না, কালকে রাতের থেকে যখন বাদ হয়ে গেছে আর দেওয়ান লাগতো না। তো পরে থাক আর দিলাম না, একটু কোলে নিয়ে। টাকা পয়সা দিয়েছিল আপনাকে? না না আমি কিচ্ছু আনি না, আমি শুধু কই চাইলে একটু চাইতে দেন, কিচ্ছু আনি না। তো পরে থাক ফুচা টুচা বাচ্চাটারে আয়া পড়ছি। তো এরপরের থেকে আস্তে আস্তে যতই কষ্ট হোক, আর এই যে এরকম দুধ যাইতে যাইতে মানে আমি খুব অসুস্থ হয়ে গেলাম আরো বেশি, মানে সেই গড়টাই আর থাকতে পারতাম না। ঘরের দ্বারে গেলেই দেখতাম বাচ্চাটা কান্দে চোখের সামনে। তো পরে বাসাটা চাইরা ওই যারা নিয়ে দিল হেগো ধরে বড় মেয়েটা নিয়ে গেলাম গিয়া। তারা করলো যে 300 টাকা বেতন দেব, খামু থাকবো বাস, হেগো সব কাজ বাস, থাকতেছি খাইতেছি এরকম করে। আর ওই বাচ্চাটারও মাঝে মাঝে যায় যে চাই 1 সপ্তাহ 10 দিন 15 দিন এরকম পরে। তো পরে এখন একদিন হঠাৎ করে আমার ওই লোক মানে বাচ্চার বাপের কথা সব শুনে টিনা ওই মহিলাটাই হয়তো নিশ্চয় কেউ পরামর্শ দিচ্ছে, কয় যখন এত খারাপ বাবাটা যদি আবার আইসা কখন একটা ঝামেলা করে এই সেই, পরে কি বলে সাদা কাগজ নাকি এরকম আমার 2 কপি ছবি নিয়ে একটা সই নিল। পরে বলে যে মানে লিখিত আপনি দিলেন যে আপনি নিজের ইচ্ছা বাচ্চাটা দিয়ে দিচ্ছেন। তো এরকম একটা কাগজ লিখছে। হ্যাঁ, তো আমার মায়ে আমার কয়বার কইছিল যে একটা কাগজ চাইয়া তুই রাখ, তো আমি কই থাক লাগতো না। পরে ওই ভদ্রলোক বলছে আপা আপনি চিন্তা করেন না, আপনার বাচ্চা আমার দ্বারা মনে করেন যে আপনার দাঁড়িয়ে আছে, আপনি দোয়া করেন। আর আলহামদুলিল্লাহ আপনার বাচ্চা খুব ভালো শান্ত, তো আমগরে বেশি জ্বালায় না, আমগো 2টাই কিন্তু আমগরে জ্বালাইছে। তো এইভাবেই থাকতেছে। থাক আমি আমার মতো ওই বড় মেয়েটা নিয়ে ওই হ্যাগো দ্বারাই থাকি কাজ করি। তো এরকম কয়েক বছর গেল গিয়া যাওয়ার পরে আবার আইলো এই শয়তানটা, ওই ফাঁকে দিয়ে আবার আইছে বাচ্চাটা দেওয়ার। হ্যাঁ হ্যাঁ, দেওয়ার 1 বছর পরে আবার আইছে। সবাই এবার ধরছে দৈরা হেরে, মানে এলাকার মানুষেরা 2-3টা থাবর দিয়ে লাইছে। এরপরে চেয়ারম্যান মেম্বার, তো ওই যে আমি গাদায় যাই মানুষের হাতে পায়ে দৈরা যেন ওরা মাইরেন না, ওই কিলি গাইছে জিগাইতেছেন জিগান। পরে ওই সবাই আমি বাইর গেছি বিকালে, রাত্রে ওই মহিলারে নিয়ে চট্টগ্রাম গেল গে ফলিয়া। তো গেছে গিয়া থাক চুপচাপ রয়েছি। পরের দিন সকালে আমি আয়া পড়লাম।
আমাদের 1 সপ্তাহ পর একটা উকিল নোটিশ পাঠাইছে। উকিল নোটিশটা আমার মায়া জানে না, আমি ছিলাম কাজের ধরে, আমার মায়ে খুললা লাইছে, খুললে ডাট ফইরা কিচ্ছু বোঝে না যে এটা কি। তো আমাদের ওই বাসার দ্বারে একজন অ্যাডভোকেট ছিল, হের বাচ্চা করে আবার মায়ারও বি পড়াইতো, নিয়ে কইলো ইয়া দেখেন তো এটা কি, আপনারা তো বুঝবেন শিক্ষিত মানুষ। তো ওই লোকটা পইরা বলে যে আপনাকে জামাই আপনাকে নামে একটা উকিল নোটিশ দিছে, এটার ভিতরে লেখা হয়েছে আপনার মেয়ের লগে হের লগে কোনো সম্পর্ক নেই, আপনার মেয়ে কোন অধিকারে হের বাড়িতে গেল বিরক্ত করতে গেছে, হ্যাঁ একটু বিয়ে শাদি করে সংসার করছে, আপনার মেয়ের লগে হের লগে কাটছিটে হয়ে গেছে। তো পরে আমার মায়ের তো মানে খুব পদ্মাশীল আর হাদিসি, আমার মায়ের কয় এদিন কেরম না কথা কয়। তো ওই অ্যাডভোকেটের কাছে চিন্তা করেন না, তো আমি যখন কোডেই সাতপুর কোডেরই অ্যাডভোকেট, তো এই বড় মেয়েটা সহ আপনার মেয়েটারে আমার লগে পাঠিয়ে দেন, মামলা দিয়ে দিই। তো নারী নির্যাতন মামলা দিয়ে দিল। এই মামলা করলেন? জি। ওই লোক হ্যাঁ, ওই লোকটা কোনো 1 টাকা আমার থেকে নেয় না, নিজেই নিয়ে মামলা দিল। বাস ওই মামলায় সে মানে ধরা পড়লো। মার নাম, মামার নাম মানে আমার শাশুড়ির নাম, মামা শ্বশুর নাম আর আমার স্বামীর নাম। তো মামা শ্বশুরের নাম আর শাশুড়ির নাম কাটিয়ে লাইছে। হ্যাঁ যখন নাম কাটাইব তখনই অন্য একজন আমার কইলো সালমা আজকে তো জামাই আইয়া নাম কাটিয়ে লাইব, তুই কোর্টে যা। তো আমি বড় মেয়েটা নিয়ে কোর্টে গেছি আর উকিলের জানাইছি যে আজকে বেলা নাম কাটাইতে আইলো। তো পরে দিয়া উকিলও তাড়াতাড়ি মানে ঢুকিয়ে দেখে যে সে ওই কাঠগড়ায় দাঁড়ানো। পরে বললো, জজেরে বললো যে এই তো আসামি, নাম কাটাইতে আইছে। বাস ওখানে আমার মুখের থেকে মানে যা জিগাইলো জজে কইলাম, ওখানে আটকে লাইলো, অ্যারেস্ট করে দিল। হ্যাঁ, অ্যারেস্ট করার পরে 1 মাস জেল খাটলো। তারপরে সে জামিন চায়, তার মারে দিয়া মামা তো বইনা ঘরে দিয়া আমার বাসায় সমানে খবর পাঠায় সালমার একটু আইতে কন, সালমার মারা আইতে কন। মানে ওই যে আমরা মামিয়ে দুনোটাই দুর্বল, যখন আইয়া মার হাতে হয় দত্ত যে আপনি কিছু হলাট টলাট করে দেন, আমি ভালো হয়ে গেছি, আজ যাইতাম না, আমি কেমনে নাইলে কি করে খামো, আমি তো ব্যবসা কাজ জানি। তো মায়া টাকা দিয়ে লাইতো আমি শুনতাম না। আর আমি তো ওই যে হের প্রতি দুর্বল এতটাই একে সীমা ছাড়া আজকের এই পর্যন্ত ওই যে হের দিকে চাই আছে এমনি থাকতেছি, দিন শেষ। তো বাস আমিও পরে এদিকে আইলাম, আইসার কইতে আছে যা করেন না একটা কর, তুই পারবি, তুই আমার তাহলে যাবিন দিত কো। তো আমি উকিলের কই, আমি কই হ্যাঁ সময় চাইতে আছে, হ্যাঁ আপনারা যে কদিনের এই সময় দেন, হ্যাঁ কি করতে চাইছে আপনার, হ্যাঁ তো আর কোনো ভাইবেন নাই, তো হ্যাঁ এই যা করতে হইব তো আপনারা সময় দিয়ে দেখেন কি করে। এই জানোয়ার জেলের থেকে বাইরে আইসা আমাদের এখানে চেয়ারম্যান মেম্বার ওই উকিলের হাতে পায়ে দৌড়া, আরো খুব মানুষ টানুষ ওই যে ডিবির অফিসার টফিসার দৌড়া যে আমি সংসারই করবো, সংসার করবো কইয়া আইয়া পরে কয় তাহলে কোর্টে যাও। পরে কোর্টে উঠতে হারে জজের রায় দিচ্ছে, কইলে বউ বাচ্চা নাও নাহলে কাটসিট করে যাও। সে বউ বাচ্চা নিমো কইয়া আইসা মনে হয় কয় মাস, 4 মাস ছিল, 4 মাস, হ্যাঁ 4 মাসের ভিতরেই এই ছেলেটা ফেটে পড়লো। হ্যাঁ হ্যাঁ, এই ছেলেটা 2 মেয়ের পরে ছেলে, এই ছেলেটারে 2 মাসের ফেরত একদম নিখোঁজ। আর বর্তমান ছেলেটার 11 শেষ, এই পর্যন্ত আর কোনো আমাদের সাথে আর কোনো যোগাযোগ নাই না। তো তারপরের থেকে এই ছেলেটার মেয়েটা নিয়েই এই জীবন যুদ্ধটা চলতেছে। আপনি মাঝখানে দেশের বাইরে গেছিলেন? হ্যাঁ, আমি আইসি রমজানের আগে, এই 6 বছর ওমান ছিলাম। 6 বছর একটা ওমান ছিলেন? না, 1 বছর পরে পরে ছুটি আইতাম, 10 মাস ওখানে 2 মাস বাংলাদেশে। মানে 6 বছর যাওয়া আসার মধ্যে 6 বছর? এই 5 বার আইছি। 5 বার আসছেন? 1 বছর ধরে ছুটি, 5 বছর ছিলাম। তো এই 5 বছর 6 বছর ধরে কিছু করতে পারছেন, নিজের ভাগ্য উন্নতি কিছু করতে পারছেন? উন্নতি কিছু না, মেয়েটা ক্লাস 10-এ পড়ে, এখন মেট্রিক পরীক্ষা দিব মাদ্রাসা, ওই যে বাইরে লিগা দিতে পারে না। আর ছেলেটা ক্লাস 4-এ, মাদ্রাসা একটা বন্ধ না, আরো 2-3 জায়গায় দিয়েছি, কিন্তু কান্না করে আইসা পড়ে। ওই বোনেরা ঠিয়া যাইতো না। আর এর ভিতরে একেবারে আরো বেশি ভুল করছি যে এই সুযোগে আমার এই মানে স্বামীর লগে যুদ্ধ করতে ইন্দাবার ভাই বোনগুলি বড় হয়েছে। ওই মেজো বোনটার ওই যে বাসায় কাজে দিয়ে দিল, ওই কাজ করা অবস্থায় মেজো বোনে মনে হয় 13-14 এরকমই হবে, একটা বয়স্ক লোকের থেকে নিজে নিজে বিয়ে হয়ে লাইলো। ওই যে দেখছে আমার বোনটা, মেজো বোনটা, তো মেজো বোনটা এর ভিতরে একটা বয়স্ক লোকের লগে বিয়ে বয়ে লাইলো নিজে নিজে, যে আমার কষ্ট মায় দিয়ে তো থাক। ওই লোকটা টাকা পয়সা দেখাইছে, একটু আর্থিক অবস্থা ভালো দেখাইছে, ওই লোকটার কিন্তু বউ বাচ্চা আছে জানায় না। বাস আমার বোনটা নিজে নিজে বিয়ে বয়ে লাইলো যে আমার সংসারটা মনে করছে একটু যদি উঠতে পারে। বাস ও মা তো
উঠবো থাক যে নিজেরই অশান্তি, ঝগড়াঝাটি। আর ঠিক অবস্থা অত কিছু না, তবে এই যে পরিশ্রম করতে করতে বাংলাদেশের থেকে ওমান গেছি, আলহামদুলিল্লাহ ভালো মালিক পাইছিলাম, খাইয়া পিন্ডা খুব ভালো। কিন্তু আমার ফ্যামিলির অপমান আর অবহেলা অত্যাচারের লেগে দেশ চাচ্ছি। ইন্ডো হয়েছে নিজের স্বামী, তো মানে সবকিছু মিলিয়ে ঘৃণা দুঃখে যে সবাই দাঁত থেকে সরে গেলে হয়তো নিজের স্বামীও নিজের ভুলগুলি বুঝতে পারবো, বা ভাই বোনগুলি মা বাপ সবাই মানে বুঝতে পারবো। তো সরে গেলাম গিয়া ওমান যাই আলহামদুলিল্লাহ প্রথম 1 বছর খুব কষ্ট পাইছি, কথা পারি না, খাওয়া চলায়, কিন্তু আস্তে আস্তে ওদের সাথে মিশতাম। আর আমি তো ছোট থেকে কাজ করতে হতে কাজ পারতাম। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ 10 মাস পরে আমার ছুটি দিল। তো ছুটি দিছে 1 মাসের, আইসা 1 মাস থেকে গেলাম গিয়া, এইভাবেই পরে 2 মাসের ছুটি, এরকম করে এই কিস্তি 5 বার এই বাংলাদেশে এই কিস্তি দিছিল 3 মাসের ছুটি। তো পাসপোর্টের মেয়াদ শেষ আর আমি অনেক অসুস্থ হয়ে আইছি এই কিস্তি বাংলাদেশে। আচ্ছা, তো এখন ডাক্তার দেখাইছি, ওষুধ খাইতেছি, আর পাসপোর্টের মেয়াদ যদি বাড়াইতে পারি তারপরে যাইতাম গিয়া। হ্যাঁ, আবার যাইতাম গিয়া। এর ভিতরে দুর্ভাগ্য যে 3 মাসের ছুটি দিছে, 4 মাসে হয়ে গেছে আমি বাইতেছি। এখন ভিসার মেয়াদই শেষ, আজকে 15 দিন। আচ্ছা, তো এখন মনে করেন আবারও বলছে যদি পাসপোর্টের মেয়াদ বাড়াইতে পারি তাহলে আবার নতুন করে পাসপোর্টের মেয়াদ আপনি যে কোনো মুহূর্তে বাড়াতে পারবেন, না, ওটাতে একটু সমস্যা নেই। পাসপোর্টের মেয়াদ বাড়াইতে পারলে আবার ভিসা দিয়ে নিয়ে যাইব। আর আপনি গল্পটা কেন বললেন আজকে আমি রেডিওতে? আজকের এই গল্পটা এই কারণে বলছি যে মানে আমি চাই আর কোনো ফ্যামিলি থেকে এত অপমান আর এত অবহেলা, আর আমি কি কইতাম আসলে এই বোনগুলির ওসিলা ছোট ভাইগুলি অনেক অনেক মারধর করছে, ইন্ডা স্বামীর মায়ের অত্যাচার, এর ভিতরে এরকম একটা দুধের বাচ্চা হারিয়া সব সাইডা বিদেশের বাইরে থাকতে থাকতে আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম। মাস পুরাইলে বেতন দিয়ে দিছি, ফোন করছি, 1 বছর পরে পরে আইছি, কিন্তু বাড়ির অত্যাচারে আজকে এখন এই অবস্থায় অসুস্থ হয়ে বাইতে পড়ছি। তাই এখন যামো কি? আপনার ওই মেয়েটা কোথায় যে যারা পালক দিছিলেন? এটা দেখতে যেতে পারছেন কখনো? 3 বছর পরে বাইরে যাওয়ার আগে 1 বছর আইছি, আবার 2 বছর পরে গেছি, আর 3 বছর পরে গত ছুটিতে 19 সালে আইছিলাম, তখন যাই চাইছি। দেখতে দেয়? 19 সালে গেছি, আর খোঁজখোঁজে দেখি বাসা পাল্টে লাইছে। তো বাসা পাল্টে কই গেছে পরে মহিলার বাপের বাসাটা হয়েছে রহমতপুর কলোনিতে। গিয়ে দেখা করতে পারছেন? ওখানে যাইয়া মহিলার মারে ধরে অনেক কান্নাকাটি করলাম, যাইয়া শুনলাম ওই বাচ্চাটা যেই লোক নিচ্ছে স্ট্রোক করে মারা গেছে, আর মহিলার বাপেও স্ট্রোক করে মারা গেছে। আর মহিলার ওই যে ছেলেটা ইটালি গেছে গিয়ে, মেয়েটারও বিয়ে দিচ্ছে, মেয়েটা জামাই মেয়েটারে নিয়ে গেছে ইটালি। তো এখন আছে কি ওই মহিলার আমার মেয়েটা। তো আমি করলাম আমার একটু দেখান। তো গত ছুটিতে 19 সালে, তো পরে আমার বাসা দূরের থেকে দেখিয়ে দিচ্ছে, আর আমি যাই কলবেন টিপ দিচ্ছে, আর মেয়েটাই দরজা খুলছে, ওই ছোট মেয়েটাই যে আপনার মেয়েটা? জি। তো খুলছে, আর পরে আমি কই তোমার আম্মু আসেনি, তো যাই ডাক দিচ্ছে, আর এই মহিলার লগে মানে অনেকক্ষণ কান্নাকাটি কইরা কথা টথা কইয়া, তবে এমনি মেয়েটারে মানে দাঁড়েও একটু আইতে দেয় না, আর দূরের থেকে শুধু বলে যে তোমার আন্টি এসছে, সালাম দাও। তো আন্টি আসসালামু আলাইকুম, মানে ওই মেয়েটাও জানে না না যে আপনি তার? আন্টি আসসালামু আলাইকুম, বাস। আহা। তো এই ধরেন আপনি বসে রয়েছেন, মহিলার পিছন দিয়ে ওই মেয়েটা দাঁড়িয়ে, এই যে ইন্দা ভাই বোন আমি আমাদের দিকে তাকিয়ে থাকে, চোখে দিয়ে আপনার চাহানি পরে একদম দেওয়ার পরের থেকে এই দৃশ্যটা সব সময় দেখি। ও চুপচাপ তাকিয়ে থাকবো, আর আগের থেকে চোখে দিয়ে শুধু ওর পানি পড়বো, আর পরে তো শোনা ওর যায় পানি পড়ে চোখ দিয়ে? ওর চোখে দিয়ে শুধু পানি পড়বো, একদম সব সময় এমনি তাকিয়ে থাকবো, ওর চোখগুলি টলমল টলমল করবো আমাদের দিকে তাকিয়ে, বাস আস্তে পানিটা পড়ে যাবো। তো এই 3 বছর পরে যখন 19 সালে যাইছি আর গেছি, তখন ওই মহিলাটা একটু শুধু বলছে যে আন্টি আসসালামু আলাইকুম, এটা কইছে, রে মহিলা কয় যাও তোমার স্যার এসছে, স্যারের দ্বারা যাও গে। মানে সামনে থাকতে দেয় না? না, তো মহিলার লগে যতক্ষণ কথা কইছি তারপরে তাই বললাম, আর এখন আর করতে পারি না। এই কিস্তি যে বাইতেছি। আপনার বাচ্চা এখন কয়জন? এখন 1 ছেলে 1 মেয়ে, যে আমার সাথে আইছে। আর ওই হাজবেন্ডের খোঁজ খবর নাই? না, এখন আর খোঁজ খবর নাই। তবে ওই যে যখন জেলের থেকে বাইরে এলো, যেই মহিলাটার বাড়িতে থুয়ে ওই মহিলার বোনের বিয়ে করছে, মোট এখন 5টা হচ্ছে। তো এতদিন কই ছিল জানি না, তবে এই কিস্তি এখন বাংলাদেশে এসে শুনলাম যে সে চাঁদপুরে ওই মানে আরেক মহিলা। উনি যদি আবার আপনার কাছে আসে তো মানবেন? আর সম্ভব না। এখন আমি এমন অবস্থা যে এই যে মানে কথা বলতেছি বুক ব্যথা বাইরে গেছে। ঠিক আছে, আচ্ছা, আমি এখন একটু দর্শকদের একটু বলি, শ্রোতাদের একটু বলি। সালমার যে গল্পটা, এই গল্পটা খুব অল্প সময়ে এখানে উপস্থাপিত হলো, কিন্তু সালমার গল্পটা আমাদের অন্তরের মধ্যে অন্যরকম একটা মোচড় দেবে এই কারণে যে
উনি যে মানুষটাকে জীবনে পেয়েছিলেন, এইরকম মানুষ কিংবা এর চাইতেও হয়তো খারাপ মানুষের জীবনে আসে, সেটা বড় কথা নয়। আজকের এই গল্প সমস্ত কিছুকে ছাপিয়ে গেছে, সেটা হলো এই বাবার উদাসীনতা এবং সালমার দরিদ্র অবস্থা, এবং সেই দরিদ্র অবস্থায় সন্তানদেরকে পালক দিয়ে দেওয়া। আমার যদি ভুল না করে থাকি, আমি খুব ছোটবেলায় একটা ছবি দেখেছিলাম, ছবিটার নাম হচ্ছে মরণের পরে। সেখানে আলমগীর এবং শাবান অভিনয় করেছিলেন। আপনাদের যদি ছবিটি দেখা থাকে তাহলে আপনারা দেখবেন। আমার মনে আছে আমি তখন ক্লাস 6 অথবা 7 পড়ি এই সময়ের ছবি, এবং এই ছবিটা দেখে আমি ফুপিয়ে কেঁদেছিলাম ওই ছোটোবেলাতে, কাঁদছিলাম এবং খুব লজ্জা পাচ্ছিলাম যে কীভাবে কান্নাটাকে হাইড করা যায়। সেই দৃশ্যগুলো মনে পড়ে। তো আজকের এই গল্পটা কিছুটা আমাকে ওই শৈশবে ফিরিয়ে নিয়ে গেল। ওই ছবিটাতে সম্ভবত আলমগীরের খুব বড় অসুখ হয় এবং বাধ্য হয় তারা তাদের সমস্ত বাচ্চাদেরকে দত্তক দিয়ে দেওয়ার জন্যে। তো অদ্ভুত একটা ছবি, এবং এই ছবিটা জীবন ছুঁয়ে যাওয়ার মতো। আর আজকে যখন সালমার কাছ থেকে আমরা এই গল্পটা শুনছিলাম তার বাচ্চাকে নিয়ে, আপনারা হয়তো দেখতে পারেননি, তার দু চোখ দিয়ে অশ্রু ঝরছিল। এবং এইরকম সালমা আমাদের সমাজে অসংখ্য আছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে আমি একটা অনুষ্ঠান করতাম একসময় রেডিওতে হতো না, এটা সোশ্যাল মিডিয়াতে হতো, ঢাকা এফএম লস্ট অ্যান্ড ফাউন্ড। এখন আমি আমার পেজ থেকে আপন ঠিকানা নামে একটা অনুষ্ঠান করি। তো এই কথাগুলো এই কারণে বলছি যে হারিয়ে যাওয়া সন্তানরা তাদের পরিবারে ফেরে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, এবং সেখানে তাদের যে আকুতি, বা সেখানে তাদের ফেরার যে আকুতি, বাবা মা ফিরে পাওয়ার পরের যে অবস্থাটা দাঁড়ায়, সেটা বাংলাদেশের মানুষ এখন জানেন এই সোশ্যাল মিডিয়ার এই অনুষ্ঠানের কল্যাণে। তো আমি আসলে অনেকখানি অনুভব করতে পেরেছি আজকের এই এপিসোডটা। আমি শুধু এতটুকুই বলতে চাই, অনেকবার বলেছি আমাদের এই অনুষ্ঠানে, যে যখন দায়িত্ব কাঁধে আসে পিতা হিসেবে কিংবা মাতা হিসেবে, তখন সেটাকে অস্বীকার করার কোনো রাস্তা নেই, সেটা অস্বীকার করা উচিত না। যে ভদ্রলোকের সন্তানের খাবার দেওয়ার মতো ক্যাপাবিলিটিস নাই, সে ভদ্রলোক একের পর এক বিয়ে করে যাচ্ছেন, 1টা 2টা 3টে 4টা 5টা বিয়ে করে যাচ্ছেন। আর যাই হোক, একে মানসিকভাবে সুস্থ মানুষ বলা যায় না। তবে আমি যেহেতু তার কথা শুনিনি, আমি যেহেতু তার কোনো কিছু এখানে আনিনি, সুতরাং সেটা আদৌ করেছে কিনা, কেন করেছে যেটা আমি জানি না, সে কারণে তাকে নিয়ে মন্দ বলার কোনো ইচ্ছাই আমার নাই। তবে বাংলাদেশে এরকম অনেক মানুষই আছেন যারা একের পর এক বিয়ে করেন, বউয়ের খবর রাখেন না, সন্তানের খবর রাখেন না। এটা ঘোরতর অন্যায়, আইনত অন্যায়, ধর্মীয়ভাবে অন্যায়, এবং একই সাথে মানবিক দিক থেকেও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আজকের এপিসোডটা শেষ করছি। তবে তার আগে একটা কথাই বলতে চাই, সেটা হলো বাবা কিংবা মা হওয়ার আগে অবশ্যই বাবা এবং মা যে একটা বিশাল দায়িত্ব, সেই দায়িত্বের জায়গাটি মাথায় রেখেই হওয়া উচিত। সেই জায়গাটিতে যেন কোনো কার্পণ্য না থাকে, কারণ আপনি একসময় বৃদ্ধ হবেন, এবং আপনার এই সন্তানের যে অভিশাপ সারাটা জীবন আপনাকে বয়ে বেড়াতে হবে। কোনো জীবনকেই কষ্ট দেওয়ার কোনো অধিকার নাই, এবং সেটা যদি আপনার কারণে হয়ে থাকে। কারণ আমি বিষয়টা কীভাবে বলতে চাচ্ছি, যে সন্তান লালন পালন করার ক্ষমতা আপনার নাই, সন্তান লালন পালন করার ইচ্ছা